হ্যালো স্টুডেন্টস, আজ আমরা রসায়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করছি, অ্যাসিডস, বেসেস অ্যান্ড সল্টস, অর্থাৎ অম্ল, ক্ষারক ও লবণ। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক পদার্থ যেমন লেবু, ভিনিগার, দই, সাবান, ডিটারজেন্ট ইত্যাদি ব্যবহার করে থাকি। এইসব পদার্থগুলির স্বাদ, স্পর্শ এবং রাসায়নিক ধর্ম একে অপরের থেকে আলাদা, এটা তোমরা বুঝো। এই যে পার্থক্য, এই পার্থক্যের মূল কারণ কি না, এদের মধ্যে কিছু হলো অ্যাসিড, কিছু ক্ষারক আর কিছু হলো লবণ। যেমন লেবু, তার স্বাদ টক, এটি অ্যাসিড। সাবান, এটা ধরলে পিচ্ছিল মনে হয়, এটি ক্ষারক। তার থেকে আমরা কি বুঝতে পারি না, টক স্বাদ যার আছে তার মধ্যে কোনো না কোনো অ্যাসিড আছে, এবং পিচ্ছিলকারক যে পদার্থগুলি এগুলি অবশ্যই ক্ষারক হবে। তো এই চ্যাপ্টারে আমরা এই যে তিন ধরনের পদার্থের কথা বললাম, অ্যাসিড, ক্ষারক আর লবণ, তাদের বৈশিষ্ট্য এবং ব্যবহার সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তবে একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃতিতে প্রাপ্ত যে পদার্থগুলি সবগুলি কিন্তু স্বাদ সরাসরি গ্রহণ করা যাবে না। সরাসরি স্বাদ গ্রহণ করলে অনেক সময়ই বিপদ হতে পারে, কারণ এদের অনেকই বিষাক্ত, আবার অনেকগুলি তীব্র ক্ষয়কারী পদার্থ। তাই শুধুমাত্র স্বাদ গ্রহণের মাধ্যমে অথবা স্পর্শ করে কোনো একটি পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক তা শনাক্ত করা সম্ভব নয়, এমনকি তা আমাদের উচিত হবে না। তাহলে আমরা কিভাবে জানব যে কোনো একটি পদার্থ অ্যাসিড নাকি ক্ষারক? না, কোনো দ্রবণে অ্যাসিড বা ক্ষারের উপস্থিতি আমরা সূচক বা নির্দেশক, যাকে আমরা ইংরেজিতে ইন্ডিকেটর বলি, তার সাহায্যে আমরা জানতে পারি। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, ইন্ডিকেটর কি? না, সূচক বা ইন্ডিকেটর বা নির্দেশক যাই বলি না কেন, তা হলো এমন কিছু পদার্থ যারা অ্যাসিড বা ক্ষারকের দ্রবণের ভিন্ন ভিন্ন দ্রবণ ধারণ করে, বর্ণ ধারণ করে। আবার এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারকের পারস্পরিক যে প্রশমন ক্রিয়া, যা তোমরা আগের চ্যাপ্টারে পড়েছ, সেই প্রশমন ক্রিয়ার সমাপ্তিক্ষণ নির্দেশ করে। An indicator is a substance that shows different colors in acidic and basic solutions. Through this color change, it indicates the presence of acids and bases, and also helps to identify the completion of the neutralization reaction. তবে মনে রাখবে, এই যে নির্দেশক, এই নির্দেশক কিন্তু দু ধরনের হয়ে থাকে প্রধানত। একটা হচ্ছে প্রাকৃতিক নির্দেশক, অন্যটা হচ্ছে কৃত্রিম নির্দেশক। প্রাকৃতিক নির্দেশক যেমন হলুদ, যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, লিটমাস, জবা ফুলের নির্যাস, এগুলি হচ্ছে আমাদের প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। কৃত্রিম নির্দেশক যেগুলি ল্যাবরেটরিতে জেনারেলি ইউজ করা হয়, ফেনলফথেলিন, মিথাইল অরেঞ্জ, এগুলি আমাদের কৃত্রিম নির্দেশকের উদাহরণ। তো এই যে প্রাকৃতিক নির্দেশক, কৃত্রিম নির্দেশক বললাম, এগুলি অ্যাসিড দ্রবণে, ক্ষারীয় দ্রবণে বর্ণ পরিবর্তন করে, বিভিন্ন বর্ণে তারা পরিণত হয়ে যায়। এই যে বর্ণের পরিবর্তন, সেই বর্ণের পরিবর্তন দেখে আমরা বুঝতে পারি যে কোনো একটি পদার্থ অ্যাসিডিক নাকি ক্ষারীয়। এখানে চার্টের মাধ্যমে বিভিন্ন নির্দেশক এবং অ্যাসিড এবং ক্ষারীয় মাধ্যমে তাদের বর্ণের পরিবর্তন তোমাদের দেখানো হলো। তো এই যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জটা কিন্তু ভীষণ ভীষণ ভাইটাল। তোমরা সেগুলি খুব ভালোভাবে অবজার্ভ করবে এবং প্রতিনিয়ত দৈনন্দিন জীবনেও তোমরা সেই পরিবর্তনগুলি প্রাকৃতিক নির্দেশক ব্যবহার করে দেখতে পারো। তো মনে রাখবে, এই যে দুই ধরনের নির্দেশক, প্রাকৃতিক নির্দেশক এবং কৃত্রিম নির্দেশক, এই দুই ধরনের নির্দেশক ছাড়াও কিন্তু আরও এক ধরনের নির্দেশক আছে, যেটাকে আমরা বলি
ঘ্রাণ নির্দেশক বা অলফ্যাক্টরি ইন্ডিকেটর। এখানে কি হয় না, যাদের গন্ধ আম্লিক মাধ্যমে পরিবর্তিত হয়ে যায়, যেমন পেঁয়াজ, ভ্যানিলা এসেন্স, ক্লোভ অয়েল, এগুলি আমাদের অলফ্যাক্টরি ইন্ডিকেটর বা ঘ্রাণ নির্দেশকের উদাহরণ। তো সেই ঘ্রাণ নির্দেশকগুলির সম্পর্কে একটা কথা খেয়াল রাখবে যে অ্যাসিড মাধ্যমে তাদের গন্ধ পরিবর্তিত হয়ে যায়, কিন্তু ক্ষারীয় মাধ্যমে কিন্তু তারা গন্ধ হারিয়ে ফেলে। সেভাবে তোমরা ঘ্রাণ নির্দেশক, বিশেষ করে প্রতিনিয়ত যেটা ইউজ হচ্ছে আমাদের পেঁয়াজ, গরমের দিনে তোমরা দেখবে খাবার যখন নষ্ট হয়ে যায় সে খাবার থেকে একটা গন্ধ বেরিয়ে আসে। তা কিসের জন্য না, ওই যে অলফ্যাক্টরি ইন্ডিকেটর পেঁয়াজ সেই সবজিতে যদি ইউজ করা হয়, সে খাবারে যদি ইউজ করা হয়, তাহলে একটা বাজে গন্ধ কিন্তু বেরিয়ে আসে। সেখান থেকে আমরা বুঝতে পারি যে খাবারটা নষ্ট হয়ে গেছে, মানে খাবারটা অ্যাসিডিক হয়ে গেছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা নির্দেশক সম্পর্কে জানলাম। তোমরা নিশ্চয়ই সেটা বাড়িতে যে প্রাকৃতিক নির্দেশকগুলি আমরা অ্যাভেলেবল আছে সেগুলি থেকে তোমরা কিছু টেস্ট করে দেখে নিতে পারো যে তোমাদের খাবারটা অ্যাসিডিক নাকি ক্ষারীয়। তোমাদের বাড়িতে যে মাটিটা আছে, যে মাটিতে বিভিন্ন সবজি তোমরা চাষ করছো বা ফুল গাছ লাগাচ্ছ, সেই মাটিটা অ্যাসিডিক নেচারের নাকি বেসিক নেচারের, সেগুলি তোমরা বাড়িতেই কিন্তু চেক করে নিতে পারো। তো এবারে আমরা অ্যাসিড এবং ক্ষারকের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মনে রাখবে যে বেশিরভাগ অ্যাসিড যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন কিন্তু ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তোমরা আগের চ্যাপ্টারে সেগুলি পড়েছ যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন গ্যাস তৈরি করে, জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে পরে জিঙ্ক সালফেট হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তবে এখানে মনে রাখবে যে সক্রিয়তা শ্রেণীর একেবারে নিচের দিকের যে ধাতুগুলি, অর্থাৎ যাদের রাসায়নিক সক্রিয়তা একেবারেই কম, যেমন কপার, সিলভার, গোল্ড, প্লাটিনাম, এই ধরনের ধাতুগুলি সাধারণত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, তাই তারা হাইড্রোজেন গ্যাসও তৈরি করতে পারে না। তো সেই জায়গাটা তোমরা একটু মনে রাখবে। তবে এখানে একটা কথা মনে রাখবে যে সব অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে না। এর মধ্যে একটা বিশেষ অ্যাসিড হচ্ছে কোনটা, নাইট্রিক অ্যাসিড। সাধারণত নাইট্রিক অ্যাসিড ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না। কারণ কি না, নাইট্রিক অ্যাসিড একটা তীব্র জারক অ্যাসিড। সেই কারণে বিক্রিয়ায় যে হাইড্রোজেন গ্যাস তৈরি হয় তাকে সাথে সাথেই কি করে নাইট্রিক অ্যাসিড জলে পরিণত করে দেয়, তাকে জারিত করে জল তৈরি করে দেয় এবং নিজে তখন নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড তাতে পরিণত হয়ে যায়। তবে এখানে একটা কথা মনে রাখবে যে নাইট্রিক অ্যাসিড যদি অতি লঘু হয় তখন ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটো ধাতুর সাথে বিক্রিয়া করে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে। সেটা তোমরা আলাদা করে একটু মনে রাখবে। তো এখানে একটা কথা জেনে রাখবে যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি যে হাইড্রোজেন, আমরা এতক্ষণ বললাম যে কথাটা, সেই হাইড্রোজেন গ্যাস আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা এই গ্যাসটা যে হাইড্রোজেন আমরা কিভাবে জানব না, এই যে উৎপন্ন গ্যাসটা তার সামনে যদি একটা জ্বলন্ত শলাকা আমরা ধরি বা জ্বলন্ত মোমবাতি যদি আমরা আনি, তাহলে দেখবে যে গ্যাসটি পপ সাউন্ড করে জ্বলে উঠছে কিন্তু কাঠিটি নিভে যাচ্ছে। এই এক্সপেরিমেন্ট থেকে আমরা নিশ্চিত হতে পারি যে গ্যাসটা ধাতু এবং অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয়েছে, সেই গ্যাসটা হাইড্রোজেন গ্যাস। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটির সামনে একটা জ্বলন্ত শলাকা যদি আমরা আনি বা জ্বলন্ত মোমবাতি যদি আনি, তাহলে গ্যাসটি পপ শব্দ করে জ্বলে ওঠে, কাঠিটি নিভে যায়, যা আমাদের হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিকে সুনিশ্চিত করে। ঠিক একইভাবে অ্যামফোটারিক ধাতুগুলি যেমন জিঙ্ক, অ্যালুমিনিয়াম,
লেড, এই যে ধাতুগুলি, এই ধাতুগুলি ক্ষারের সাথে, সব ক্ষারের সাথে আবার হবে না, শক্তিশালী ক্ষারকের সাথে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাদের সাথে বিক্রিয়া করে জটিল লবণ তৈরি করে, সোডিয়াম জিঙ্কেট, পটাশিয়াম অ্যালুমিনেট, এই ধরনের জটিল লবণগুলি তৈরি করে এবং সাথে হাইড্রোজেন গ্যাসও কিন্তু তৈরি করে। তাহলে এখান থেকে আমরা কি জানলাম না, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়ায় সাধারণভাবে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। এবারে আমরা দেখব ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেট লবণ অ্যাসিডের সাথে কিভাবে বিক্রিয়া করে। সেখানে খেয়াল রাখবে, ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ, জল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় না, সেই জায়গাটা তোমরা লক্ষ্য রাখবে। এবং এই বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, তার ফলে দেখবে কি সেখানে বুদবুদ তৈরি হচ্ছে। তবে এখানে একটা কথা মনে রাখবে যে অ্যাসিড যদি দুর্বল প্রকৃতির হয় বা যথেষ্ট পরিমাণে না থাকে, তাহলে কিন্তু বিক্রিয়া সম্পূর্ণ নাও হতে পারে। তো সেই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে আমরা বলছি, তা আমরা কিভাবে বুঝব? না, উৎপন্ন এই যে গ্যাস যেটার কথা বলছি আমরা, সেই গ্যাসটা যদি স্বচ্ছ চুনজলের মধ্যে দিয়ে চালনা করলে চুনজল যদি দুধের মতো সাদা হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে সেই গ্যাসটি ছিল কার্বন ডাইঅক্সাইড। কারণ যে স্বচ্ছ চুনজলের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে পরে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, যার কারণে চুনজল দুধের মতো সাদা হয়ে যায়। তবে এটাও মনে রাখবে যে এই যে ঘোলাটে চুনজল দুধের মতো সাদা যেটা বলছি, তার মধ্যে দিয়ে যদি আমরা অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, তাহলে কিন্তু সেই ঘোলাটে জল পুনরায় স্বচ্ছ হয়ে যাবে। কেননা এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা, সেই ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণ অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করে, যে কারণে স্বচ্ছ চুনজলটা তৈরি হয়। তো এই যে বিক্রিয়াগুলি, এই বিক্রিয়াগুলি থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস পাচ্ছি, আর ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সাথে যখন অ্যাসিড বিক্রিয়া করে তখন কিন্তু লবণ, জল এবং তার সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমরা পাচ্ছি। তো আমরা আজকের এই যে আলোচনা, আজকের এই আলোচনা থেকে আমরা কি কি জিনিস জানলাম? যেন এতক্ষণ পর্যন্ত টোটাল আলোচনা থেকে আমরা অ্যাসিড এবং ক্ষারকের সাধারণ ভৌত ধর্ম সম্পর্কে আমরা জানলাম। আর কি জানলাম? আমরা জানলাম নির্দেশক কি, নির্দেশকের প্রকারভেদ কি কি আছে, বিভিন্ন প্রকার নির্দেশক অ্যাসিড এবং ক্ষারীয় মাধ্যমে কিরূপ আচরণ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আর কি, অ্যাসিডের রাসায়নিক ধর্ম সম্পর্কেও আজকে আমরা কিছুটা জানলাম। তো তোমরা আজকে বাড়িতে গিয়ে দুটো কাজ করবে, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। প্রথমটা কি না, হলুদ এবং জবা ফুলের রস সংগ্রহ করো, যেগুলি আমরা প্রাকৃতিক নির্দেশক হিসাবে জানি। এগুলি দিয়ে লেবুর রস যেটা অ্যাসিড, সাবান জল যেটা ক্ষারীয়, তা পরীক্ষা করে রঙের পরিবর্তন লিখে বুঝে। নেক্সট, দৈনন্দিন জীবনে যে ব্যবহার, মাটি পরীক্ষা করা বা খাদ্য পরীক্ষা করা, যার কথা আমরা বলছিলাম, সেটা ব্যাখ্যা করো। একটা ছোট পরীক্ষা লিখে দেখাবে কিভাবে অ্যাসিড এবং ক্ষারককে আলাদা করা যায়। আমরা পরবর্তী ক্লাসে অ্যাসিডের এবং ক্ষারকের রাসায়নিক ধর্ম সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব।